মুভিতে ডিরেক্টর হিসেবে যদি জেমস ক্যামেরুন থাকে, তাহলে সে মুভিটি যে 100% মাস্টারপিস একটা মুভি হবে তা তো কম বেশি আমরা সবাই জানি। এভাতার এই মুভিটিও তার ব্যতিক্রম হয়নি। এই ব্যক্তিটি তার জীবনে যতগুলো মুভি বানিয়েছেন, যেমন টাইটানিক, টার্মিনেটর, অ্যালিটা ব্যাটেল, তার বানানো প্রায় 70% মুভি মানুষের মন জয় করার সাথে সাথে অসংখ্য ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডও জিতে নেয়। তেমনি অ্যাভাতার এই মুভিটি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আয়কারী মুভির তালিকায় 1 নম্বরে রয়েছে। 2009 সালে রিলিজ হওয়া হলিউডে সায়েন্স ফিকশন অ্যান্ড অ্যাকশন ঘরানার এই মুভিটি মোট আয় করেছে $2.9 মিলিয়ন, মানে প্রায় 30,000 কোটি টাকা। এই মুভিটি ছিল পৃথিবীর সর্বপ্রথম কোনো 3D মুভি। তাছাড়া ভিজুয়াল ইফেক্ট এবং স্টোরি লাইন ছিল চমৎকার, যে কারণে 2009 সালের অস্কারেই 9টি ক্যাটাগরিতে নমিনেশন পায় এই মুভিটি এবং ফাইনালি 3টি ক্যাটাগরিতে অস্কার পেয়েও যায়। যাই হোক, এখনও যারা অ্যাভাতার মুভিটি দেখেননি, মূলত তাদের জন্যই আজকে আমি অ্যাভাতার মুভিটি এক্সপ্লেন করছি। তো চলুন শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় 2129 সাল থেকে, যেখানে দেখা যায় পৃথিবীর জনবসতি এখন 3 গুণ বেড়ে গিয়েছে আর মানুষ এখন বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। আর এখনই পৃথিবীর সমস্ত শক্তির উৎস একরকমভাবে শেষ হয়ে এসেছিল। সেজন্য মানুষ এখন আনঅপ্টেনিয়াম নামের একটি ধাতু ব্যবহার করতে শুরু করে, যেটা থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। কিন্তু এই ধাতুটাকে পৃথিবীতে পাওয়া যেত না, শুধুমাত্র প্যান্ডোরা নামের একটি গ্রহে এই ধাতুটাকে পাওয়া যেত। আর সেজন্য পৃথিবীতে 1 কেজি আনঅপ্টেনিয়াম 100 কোটিতে বিক্রি হতো। আর এখানে আরডিএ নামের একটি কোম্পানি ছিল, যারা প্যান্ডোরা থেকে পৃথিবীতে আনঅপ্টেনিয়াম নিয়ে আসার কাজ করত। এবার এই গল্পের প্রধান চরিত্র জ্যাক সাল্লিকে দেখানো হয়। জ্যাক একসময় নৌবাহিনীতে ছিল আর একটা যুদ্ধের কারণে ওর পা পুরোপুরি পঙ্গু হয়ে যায়। সেজন্য সে একদম হাঁটাচলা করতে পারে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। জ্যাকের একটা যমজ ভাই ছিল, যার নাম ছিল টম, আর টম একজন বিজ্ঞানী ছিল। একদিন আরডিএ কোম্পানির 2 জন লোক জ্যাকের সাথে দেখা করতে ওকে জানায় ওর ভাই টম এখন মারা গিয়েছে। ওরা জ্যাককে আরো জানায় যে আরডিএ কোম্পানির পক্ষ থেকে টমের প্যান্ডোরা গ্রহে যাওয়ার কথা ছিল, আর সেজন্য এই আরডিএ কোম্পানি অনেক আগে থেকেই টমের উপর অনেক টাকা খরচ করেছে। তাই এখন এই কোম্পানি চায় টমের জায়গায় জ্যাক এই কাজটা করুক। কারণ যেহেতু টম আর জ্যাক দুজনই যমজ ভাই ছিল, তাই তাদের ডিএনএর মধ্যে অনেক মিল ছিল। আর এই ডিএনএর মিল থাকার জন্য টমের কাজটা এখন শুধুমাত্র জ্যাকই করতে পারবে। আর জ্যাক এখানে পুরোপুরি রাজি হয়ে যায়, কারণ এই কাজের জন্য জ্যাককে অনেক টাকা দেওয়া হবে। এবার দেখা যায় জ্যাক এবং ওর মতো আরো অনেক সৈনিককে ক্রায়ো নামের একটা বিশাল মহাকাশ যানে করে প্যান্ডোরা গ্রহে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পৃথিবী থেকে প্যান্ডোরা গ্রহে পৌঁছাতে এদের প্রায় 5 বছর 9 মাস 22 দিন সময় লেগে যায়। আর এই পুরো সময়টা ধরে তারা হাইবারনেশন নামের একটা বিশেষ পদ্ধতির সাহায্যে ঘুমিয়েছিল। এই কারণে এদের শারীরিক ও মানসিক বয়স একটু বাড়েনি। আর প্যান্ডোরায় পৌঁছানোর পর এদেরকে জানিয়ে দেওয়া হয় এই গ্রহে বেঁচে থাকার জন্য এদের সবাইকে সবসময় একটা অক্সিজেন মাস্ক পরে থাকতে। এবার জ্যাক খেয়াল করে ওখানে বিশাল জায়গা জুড়ে মাটির তলা থেকে আনঅপ্টেনিয়াম খোঁজার কাজ চলছে। আর এরপর তাদের পরিচয় হয় কর্নেল মাইলস কোয়ারিসের সঙ্গে। এখানে কোয়ারিস হচ্ছে প্যান্ডোরা গ্রহের সকল সৈনিকদের লিডার। তিনি সবাইকে জানায় এই গ্রহটা আমাদের পৃথিবী থেকে অনেকটা আলাদা আর খুবই ভয়ঙ্কর। এখানে বেঁচে থাকতে গেলে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এই গ্রহটা নিমিষে তোমাদেরকে সবাইকে শেষ করে দিবে। পৃথিবীতে আমি বহু বছর ধরে যুদ্ধ করেছি, তবে আমার গায়ে একটি আঁচড়ও লাগেনি। কিন্তু এখানে আসার প্রথম দিনই আমি আহত হয়ে যাই। তাই তোমরা সবাই যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে তোমাদের সবাইকে আমার আদেশ মেনে চলতে হবে। এরপর জ্যাকের পরিচয় হয় নর্মের সঙ্গে। নর্ম একজন বিজ্ঞানী ছিল। সে এবং জ্যাকের ভাই টম এই অ্যাভাতার প্রজেক্টের জন্য ট্রেনিং করেছিল। এখন এদের দুজনকে একটা ল্যাবে নিয়ে আসা হয়, আর এই ল্যাবের মধ্যে ওরা 3 মিটার লম্বা নীল রঙের মানুষের মতো একটা জীব দেখতে পায়। এখানে এদেরকে জানানো হয় প্যান্ডোরা গ্রহের মানুষ দেখতে ঠিক এমনই হয় এবং ওদেরকে নাভি বলা হয়।
আর এখন ল্যাবের মধ্যে যে জীবগুলো দেখা যাচ্ছে এদের কৃত্রিমভাবে ল্যাবের মধ্যে মানুষ এবং নাভির ডিএনএ মিলিয়ে তৈরি করা হয়েছে। আর নাভির মতো দেখতে এই জীবগুলোকে বলা হয় অ্যাভাতার, যাদের মধ্যে কোনো জীবন ছিল না। কৃত্রিমভাবে তৈরি হওয়া এগুলোকে মেশিনের সাহায্যে মানুষ নিয়ন্ত্রণ করত। আর এই অ্যাভাতারের শরীরটা সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার ডিএনএ দিয়ে এটা বানানো হয়েছিল। সেজন্য এখন টমের ডিএনএ দিয়ে তৈরি হওয়া অ্যাভাতারটাকে শুধুমাত্র জ্যাক নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেজন্যই টম মারা যাওয়ার পর তার জায়গায় জ্যাককে নিয়ে আসা হয়। আর এই অ্যাভাতারের শরীরে যাওয়ার জন্য ওদের সবাইকে একটা ক্যাপসুলের মতো মেশিনের মধ্যে ঢুকে ঘুমিয়ে যেতে হয়, যেটার সাহায্যে ওরা সরাসরি নিজেদের অ্যাভাতারের শরীরের সঙ্গে যুক্ত হতে পারে। আবার অ্যাভাতার বডিতে ঘুমানোর পর ওখান থেকে নিজের শরীরে ফেরত আসতে পারবে তারা। এই অ্যাভাতারদের মূলত কাজ হচ্ছে প্যান্ডোরা গ্রহের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা আর ওদের সঙ্গে মেলামেশা করে ওদের ভাষা, রীতি রেওয়াজ সবকিছু ওদের কাছ থেকে শিখে দেওয়া। এবার এই ল্যাবের মধ্যে জ্যাকের পরিচয় হয় ডক্টর গ্রেস অগাস্টিনের সঙ্গে। গ্রেস হচ্ছে এই পুরো অ্যাভাতার প্রোগ্রামের মেইন সায়েন্টিস্ট। তবে এখানে জ্যাককে দেখার পর সে খুবই রেগে যায়, কারণ এই কাজের জন্য তার একজন সায়েন্টিস্ট দরকার ছিল, যেটা ছিল জ্যাকের ভাই টম। কিন্তু জ্যাক তো হচ্ছে একজন সৈনিক, তাছাড়া এখন কোনো রকম ট্রেনিং ছাড়া টমের কাজটা জ্যাককে দিয়ে করানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু আর কোনো উপায় না থাকায় গ্রেস বাধ্য হয়ে জ্যাককে নিজের টিমে নিয়ে নেয়। এরপর পরের দিন একটা মেশিনের সাহায্যে নর্ম আর জ্যাকের ব্রেইনকে তাদের অ্যাভাতার বডির সঙ্গে সংযুক্ত করা হয়। আর জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে ওর অ্যাভাতার শরীরে দেখতে পায়। জ্যাক খেয়াল করে অ্যাভাতার রূপ ধারণ করার কারণে আজ বহু বছর পর সে আবার নিজের পা ব্যবহার করতে পারছে। তাই এটা দেখার পর সে নিজের খুশি আর ধরে রাখতে পারে না। জ্যাক সঙ্গে সঙ্গেই ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে, আশেপাশের এরিয়া ছুটে বেড়াতে শুরু করে আর এখানকার এই প্রকৃতিটাকে খুবই ভালোভাবে উপভোগ করতে থাকে। এখানে বেশ কিছুক্ষণ পর এই অ্যাভাতারের শরীর সময় কাটানোর পর জ্যাক আবার নিজের আসল শরীরে ফিরে আসে। তবে অ্যাভাতারের শরীরের ওই অনুভূতিটা তার খুবই ভালো লেগে যায়। এরপর কয়েকদিন পর কোয়ারিস জ্যাককে নিজের কাছে ডেকে পাঠায়। তিনি জ্যাককে বলে, আমি চাই তুমি ডক্টর গ্রেসের টিমে থাকো আর ওখানকার খুঁটিনাটি সমস্ত রিপোর্ট আমাকে জানাও। জঙ্গলে থাকা ওই নাবিদের সম্পর্কে আমি সমস্ত তথ্য জানতে চাই, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আমরা সহজেই জিততে পারি। আর তুমি যদি আমার এই কাজটা করো তাহলে পৃথিবীতে ফেরার পর অপারেশনের সাহায্যে আমি তোমার আসল পা ফিরিয়ে দেব। আর এটা শোনার পর জ্যাক ওনার কথায় রাজি হয়ে যায়। আর এখানে দেখা যায় পুরো প্রজেক্টের মধ্যে দুইটা দল তৈরি হয়ে গিয়েছে। প্রথমটা হচ্ছে কোয়েরিস আর তার সেনাবাহিনীর, যারা সবসময় চাইতো যুদ্ধ বাদিয়ে ওই নাবিদের মেরে ফেলতে। আর অন্যদিকে ছিল সায়েন্স টিম, মানে গ্রেস অগাস্টিনের টিম, যারা সবসময় চাইতো ওই গ্রহের নাবিদের সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ভালো হয়ে যাক। এবার পরের দিন সকালে গ্রেস, নর্ম আর জ্যাক নিজেদের অ্যাভাতার শরীরে প্রবেশ করে একটা হেলিকপ্টারের সাহায্যে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গ্রেস আর নর্ম একটা গাছের নমুনা পরীক্ষা করে দেখছিল। আর সেই সময় জ্যাক এই জঙ্গলের পরিবেশটা ঘুরে দেখছিল। তখন হঠাৎ দেখা যায় প্যান্ডোরার একটা জাগুয়ার জ্যাককে মারার জন্য ওর দিকে এগিয়ে আসছে। আর ওই জন্তুটার হাত থেকে বাঁচার জন্য জ্যাক ওখান থেকে পালিয়ে পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণার মধ্যে লাফ মারে, যে কারণে ওই জাগুয়ার হাত থেকে বেঁচে গেলেও নিজের সঙ্গীর কাছ থেকে অনেক দূরে চলে যায়। আর এখন ওর পক্ষে নিজের ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই বাধ্য হয়েই এই পুরো রাতটা ওকে জঙ্গলের মধ্যে কাটাতে হবে। জঙ্গলের মধ্যে আসার পর এখানকার ভয়ঙ্কর জন্তু জানোয়ার হাত থেকে বাঁচার জন্য জ্যাক লাঠির সাহায্যে একটা সুচালো হাতিয়ার বানিয়ে নেয়। এবার জ্যাক যখন জঙ্গলের মধ্যে রাত কাটানোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজছিল, তখন দেখা যায় একজন মেয়ে নাভি লুকিয়ে লুকিয়ে ওর উপর নজর রাখছিল, যার নাম হলো নেইটিরি। নেইটিরি যখন জ্যাককে মারার জন্য তীর তাক করে, ঠিক তখনই সেখানকার একটি পবিত্র গাছের বীজ তার তীরের উপর এসে পড়ে এবং নাভিরা বিশ্বাস করে এই বীজে তাদের পূর্বপুরুষদের পবিত্র আত্মা রয়েছে। নেইটিরি ভাবে আত্মাটা তীরের উপর বসে জ্যাককে মারতে বারণ করছে। সেজন্য সে এখন জ্যাককে না মেরে বরং তার উপর নজর রাখতে শুরু করে। এবার রাতে হঠাৎ কিছু বন্যপ্রাণী জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক তাদের সাথে লড়াই শুরু করে, কিন্তু তাদের সাথে সে একা পেরে উঠছিল না। তখনই সেখানে নেইটিরি এসে তাদের পরাস্ত করে জ্যাককে বাঁচিয়ে নেয়।
এবার জ্যাক বলে, হয়তো তুমি আমার কথা বুঝতে পারবে না, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তখন নেইটিরি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার জন্য এই নিরীহ পশুগুলো মারা গেল। মূলত গ্রেস এই প্যান্ডোরার মানুষদের জন্য একটি স্কুল বানিয়েছিল, যেখান থেকে তারা একে অপরের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারত। আর নেইটিরিও ওখান থেকে মানুষের ভাষা শিখেছিল। এরপর জ্যাক বলে, জন্তুগুলো আমার উপর আগে আক্রমণ করেছিল, এখানে আমার কোনো দোষ নেই। জ্যাক আরো বলে, আমি তোমাদের শিকার করার পদ্ধতি, তোমাদের রীতিনীতি সবকিছু শিখতে চাই, তুমি কি আমাকে ওগুলো শেখাবে? প্রথমে নেইটিরি রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পবিত্র গাছের কিছু বীজ জ্যাকের গায়ে এসে বসে। আর এটা দেখে নেইটিরি ভীষণ অবাক হয়। সে ভাবে পবিত্র আত্মাগুলো জ্যাককে খুবই পছন্দ করেছে, তাই নেইটিরি তখন জ্যাককে নিজের আবাসস্থলে নিয়ে যায়। নেইটিরির বাবা মূলত নাবিদের রাজা ছিল, সেই হিসেবে নেইটিরি ছিল এখানকার প্রিন্সেস। তাই নেইটিরির মুখে যখন সবাই শুনে যে ওই পবিত্র আত্মাগুলো জ্যাককে পছন্দ করেছে, তখন নাবিদের সবাই ঠিক করে জ্যাককে তারা তাদের সঙ্গে রাখবে, আর তাদের নিয়মকানুন, শিকার পদ্ধতি সহ সবকিছু জ্যাককে শেখাবে। আর জ্যাককে এসব কিছু শেখানোর দায়িত্ব দেওয়া হয় নেইটিরিকেই। যেদিন থেকে জ্যাক নেইটিরির সাথে ওই নাভিদের এখানে থাকা শুরু করে, সে খেয়াল করে এখানকার চারদিকে বিশাল আকৃতির গাছ রয়েছে, আর নাবিদের সবাই এই গাছগুলোকে নিজেদের ঘর হিসেবে ব্যবহার করত। এরপর রাতের বেলা নিজের অ্যাভাতার শরীরে ঘুমিয়ে থাকার পর জ্যাক আবার নিজের মানব শরীরে ফিরে আসে। ক্যাম্পে জ্যাকের কাছ থেকে পুরো ঘটনা জানার পর গ্রেস মানতেই পারছিল না যে নাবিদের সদস্যরা তাকে নিজেদের মধ্যে থাকতে দিয়েছে। এবার জ্যাক পুরো ঘটনাটি কোয়ারিসকে জানায়, আর ওখানে যাওয়ার পর জ্যাক জানতে পারে ওখানে ওই নাবিরা যে গাছের উপর থাকতো, ওই গাছের নিচের মাটির মধ্যে বিপুল পরিমাণে আনঅফটিনিয়াম রয়েছে, যাতে তারা যখন গাছের নিচ থেকে তাদের কাঙ্ক্ষিত সেই আনঅফটিনিয়াম বের করতে যাবে, তখন যেন জ্যাক সমস্ত নাবিদের বুঝিয়ে ওই জায়গা থেকে সরিয়ে নিতে পারে। কারণ কোয়ারিসও যুদ্ধ চায় না, সে চায় মহামূল্যবান সেই আনঅফটিনিয়াম, যার জন্য তারা এই গ্রহে এসেছে। জ্যাক আর কোয়ারিস এর সমস্ত আলাপ গ্রেস জানতে পারে, তবে গ্রেস চায় না জ্যাক এই ঘটনাগুলো কোয়ারিসকে জানাক। সেজন্য গ্রেস নর্ম আর জ্যাককে নিয়ে পাহাড়ের বাইরে একটি অন্য জায়গায় থাকার জন্য নিয়ে যায়। কিন্তু এই নতুন জায়গাটি বেশ ছোট, সুযোগ সুবিধাও কম ছিল, শুধু বেশ কিছু মেশিন রাখা ছিল যেগুলোর সাহায্যে ওরা নিজেদের অ্যাভাতার শরীরে যাওয়া আসা করত। এয়ারপোর্ট থেকে জ্যাক নেইটিরির কাছ থেকে সবকিছু জানতে ও শিখতে শুরু করে। জ্যাক ধীরে ধীরে তাদের ভাষা, শিকারের পদ্ধতি, আচার আচরণ সব ভালোভাবে জানতে শুরু করে। এখান থেকে জ্যাক জানতে পারে যে নাবিরা বিশ্বাস করে ওদের কাছে যে শক্তি রয়েছে তার সবটাই প্রকৃতির কাছ থেকে ধার নেয়া, এবং এর সবকিছুই একদিন আবার প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। মূলত এখানে প্রকৃতির একজন দেবী রয়েছে যার নাম এভা, যিনি সমস্ত শক্তির উৎস। একদিন নেইটিরি জ্যাককে একটি বিশাল পাখি দেখায় যাকে বলা হয় ইকরান। এখানে শিকার করতে গেলে সবাইকে একটি ইকরান পছন্দ করতে হবে, আর একটি ইকরানের সারা জীবনে শুধু একজনই মালিক থাকে। এদিকে একসাথে সময় কাটাতে কাটাতে জ্যাক ও নেইটিরি একে অন্যকে ভালোবাসতে শুরু করে। এরপর সময় এসে যায় জ্যাককে নিজের জন্য একটি ইকরান বেছে নেওয়ার। এর জন্য জ্যাককে একটি বিশাল উঁচু পাহাড়ের উপর উঠতে হয়, কারণ সমস্ত ইকরান সেখানে থাকতো। জ্যাক সেখান থেকে কোনো রকমে একটি ইকরান পছন্দ করে এবং ওটা নিয়ে সে প্রথমবারের মতো আকাশে উঠতে থাকে। আর এই অনুভূতি তার ভীষণ ভালো লাগে এবং ধীরে ধীরে সে তার মানব জীবন ভুলতে শুরু করে। জ্যাক তার অনুভূতিগুলো প্রত্যেক দিন রাতে একটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখত। এরপর একদিন আকাশে উড়ার সময় একটি ভিন্ন রঙের বিশাল আকারের ইকরান জ্যাক ও নেইটিরির উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনোভাবে তার হাত থেকে বাঁচতে সক্ষম হয়। তবে পরে নেইটিরি জানায় ওই বড় ইকরানটিকে বলা হয় তুরুক, আর তুরুক হলো আকাশে উড়তে থাকা সব থেকে বড় পাখি। আর কোনো তুরুক যদি কাউকে মালিক হিসেবে মেনে নেয় তাহলে সেই মালিককে বলা হয় তুরুক মাকতুক। কিন্তু তাদের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 5 জন নাবি তুরুক মাকতুক হতে পেরেছে, এবং তুরুকের মালিককে পুরো নাবি জাতি অনেক সম্মান করে। এভাবে অলরেডি নাবিদের সাথে 3 মাস কেটে যায় জ্যাকের। ধীরে ধীরে সে তার মানব জীবন ভুলেই গিয়েছে। এরপর কিছুদিন পর কোয়ারিস জ্যাকের সাথে দেখা করে। সে বলে, আমরা ওই গাছ থেকে আনঅপটিনিয়াম বের করার সিদ্ধান্ত নিয়েছি, তাই তোমার কাজ হলো ওই নাভিদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলা। তবে জ্যাক বলে, এখনই নয়,
কিছুদিন পর নাভিদের একটি বিশাল অনুষ্ঠান রয়েছে। সেখানে তারা জ্যাককে পুরোপুরি তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নিবে, আর এই বিশ্বাসের সুযোগে সে নাভিদেরকে অন্যত্র সরিয়ে নিবে। এর পরের দৃশ্যে দেখা যায় ওই অনুষ্ঠান শুরু হয়েছে এবং নাভিরা জ্যাককে নিজেদের দলের সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। এদিকে নেইটিরি ও জ্যাক যেহেতু একে অপরকে খুবই ভালোবাসত, তাই অনুষ্ঠানের পর তারা ওই রাতটি নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কাটায়। কিন্তু দুঃখের বিষয়, কোয়েরিস পরের দিন সকালে সেনাবাহিনী ও বুলডোজার নিয়ে নাভিদের এলাকায় ঢুকে পড়েছে, আর তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে। তারা সমস্ত গাছপালা ভাঙতে ভাঙতে এগোতে থাকে। এদিকে জ্যাক তাদেরকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, এমনকি বুলডোজারের উপর উঠে ক্যামেরাও ভাঙতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকানো সম্ভব হয় না। নিজেদের চোখের সামনে নাভিদের আবাসস্থলের ধ্বংসযজ্ঞ দেখার পর নেইটিরি সহ সকল নাভিরা ভীষণ কষ্ট পায়। তাই নাভিরাও মানুষের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তবে যেহেতু জ্যাক একজন মানুষ ছিল, সেজন্য নাভিদের একজন জ্যাককে খুবই মারতে থাকে। অপরদিকে কোয়েরিস জ্যাকের ক্যামেরার ভাঙার ফুটেজ দেখে এবং জ্যাক তাদের বিরুদ্ধে চলে গিয়েছে এই ভেবে কোয়েরিস সেই মেশিনটিকে বন্ধ করে দেয়, যেটার সাহায্যে জ্যাক নিজের অ্যাভাতারের সঙ্গে যুক্ত হয়েছিল। এবার নর্ম ও গ্রেসকে ওদের মেইন ক্যাম্পে নিয়ে আসা হয়। এখানে গ্রেস জানায় এই গাছগুলো নাভিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই গাছগুলো একটি অপরটির সাথে কানেক্টেড। এগুলোর মধ্যে নাভি ইতিহাসের সমস্ত তথ্য স্টোর করা আছে। এক কথায় এগুলো তাদের অনেকটা কম্পিউটারের মতো। এই গাছগুলো থেকে নাভিরা সমস্ত তথ্য জোগাড় করতে পারে, কিন্তু গ্রেসের কথা কেউ বিশ্বাস করে না। কিছুক্ষণ পর তারা জানতে পারে কোয়েরিস সেই বড় গাছটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে, যে গাছে সমস্ত নাভিরা থাকতো ও ঘুমাতো। তখন জ্যাক তাদের এমনটি না করতে অনুরোধ করে। জ্যাক কথা দেয় সে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিবে। পরের দৃশ্যে জ্যাক ও গ্রেস আবার অ্যাভাতারের শরীরে প্রবেশ করে নাভিদের মাঝে ফিরে আসে, আর সেখানে জ্যাকের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর নেইটিরি খুবই কষ্ট পায়। অভিমানে নেইটিরি বলে, তুমি তাহলে আগে থেকে জানতে আমাদের এখানে হামলা হতে চলেছে। তবে জ্যাক স্বীকার করে সে একসময় কোয়েরিসের দলে ছিল, কিন্তু এখন সে পুরোপুরি বদলে গিয়েছে। এখন সে নাভিদের সবাইকে খুব ভালোবাসে। তবে জ্যাকের এসব কথা নাভিদের কেউ বিশ্বাস করে না, তাই তারা জ্যাক ও গ্রেসকে বেঁধে রেখে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। তবে গ্রেস ও জ্যাক সবাইকে বরাবর পালিয়ে যেতে বলে। এদিকে কোয়েরিস তার আধুনিক সমস্ত অস্ত্র ও সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়, আর নাভিরাও তাদের তীর ধনু নিয়ে কোয়েরিসের উপর আক্রমণ করে। কিন্তু এসবের আঘাত অত্যাধুনিক হেলিকপ্টারের কোনো ক্ষতি করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই কোয়েরিস বাহিনী বোমার সাহায্যে ওই গাছটিকে পুরোপুরি ভেঙে ফেলে, যে গাছটি ছিল নাভিদের থাকার একমাত্র জায়গা। কিছুক্ষণের মধ্যেই গাছটি পড়ে যায় এবং তাতে থাকা নাভিদের অনেকে মারা যায়। এই ঘটনার পর কোয়েরিস জ্যাক ও গ্রেসকে অ্যাভাতারের শরীর থেকে ফিরিয়ে এনে জেলে বন্দী করে রাখে। তবে কিছুক্ষণ পর গ্রেসের দলের কিছু সদস্য গ্রেস ও জ্যাককে ওই জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর কোয়েরিস তাদেরকে পালাতে দেখে তাদের উপর গুলি করতে থাকে, যার মধ্য থেকে একটি গুলি গ্রেসের পেটে লাগে এবং গ্রেস হেলিকপ্টারের মধ্যেই মারা যায়। এবার তারা ওই হেলিকপ্টারের সাহায্যে একটি মেশিনের চেম্বার তুলে গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, যেন কোয়েরিস তাদের কোনোভাবেই খুঁজে না পায়। এরপর জ্যাক ওই চেম্বারে শুয়ে পড়ে এবং নিজের অ্যাভাতার শরীরে ফিরে যায়। কিন্তু জ্যাক এখন চাইলেও ওই নাভিদের মাঝে ফিরে যেতে পারবে না, কারণ সে তাদের বিশ্বাস ভেঙেছিল। এবার আবারও নাভিদের বিশ্বাস অর্জনের জন্য সে আকাশে বিশালদেহী তুরুকের খোঁজে বেরিয়ে পড়ে। যেহেতু তুরুক নিজেকে খুবই শক্তিশালী মনে করত, তাই সে উড়ার সময় উপরের দিকে তাকাতো না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তুরুক উড়ার সময় জ্যাক উপর থেকে লাফিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জ্যাক এবার সেই তুরুকটি নিয়ে নাভিদের মধ্যে আসে। তুরুককে জ্যাকের বসে দেখে নাভিদের সবাই অবাক হয়ে যায়। এবার জ্যাককে তারা আবার সবাই খুব সম্মান করতে শুরু করে। জ্যাক আবার সবাইকে আবারও অনুপ্রাণিত করে। সে তাদেরকে মানুষের সাথে লড়াইয়ের কথা বলে। সে বলে, নিষ্ঠুর মানুষগুলো নিজেদের প্রকৃতি একেবারেই ধ্বংস করেছে। এবার তারা আমাদের এই প্রকৃতি ধ্বংস করতে চায়, কিন্তু তা আর হতে দেয়া যাবে না। সে বলে, তোমরা সমস্ত নাভিদেরকে এক করো, আমরা মানুষদের এবার পরাজিত করেই ছাড়ব। জ্যাকের এই কথা শোনার পর সবাই আবারও লড়াই করার সাহস ফিরে পায়। জ্যাক এবার সমস্ত নাভিদের দেবী এভার কাছে প্রার্থনা করে, ওনার কাছে লড়াইয়ের জন্য সাহায্য চায়।
অপরদিকে কুয়েরিস তার সমস্ত সেনাবাহিনীও হাতিয়ারের সাহায্যে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে আশেপাশের সমস্ত নাভি জ্যাকের সঙ্গে চলে আসে কুয়েরিসের বাহিনীর সাথে লড়াই করার জন্য, কিন্তু তারা এই আধুনিক যন্ত্রপাতির সামনে কোনোভাবে পেরে উঠতে পারছিল না। লড়তে লড়তে একসময় জ্যাক হার মেনে নিতে চায়। তখনই জঙ্গলের সমস্ত জীবজন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসে। মূলত জ্যাক দেবী এভার কাছে তখন যে প্রার্থনা করেছিল, দেবী এভা তার প্রার্থনা গ্রহণ করেছিল। তাই জ্যাককে সাহায্য করার জন্য জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারকে পাঠিয়ে দেয়। অনেকক্ষণ লড়াই চলার পর সুযোগ বুঝে জ্যাক ও নেইটিরি কুয়েরিসকে তীর মারে। অতঃপর এই লড়াইয়ে মানবজাতি হার মেনে নেয় এবং সমস্ত মানুষকে প্যান্ডোরা থেকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তবে অল্প কিছু সংখ্যক ভালো মানুষকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়। অবশেষে দেখা যায় এভা দেবীর সাহায্যে জ্যাককে তার মানব শরীর থেকে পুরোপুরি অ্যাভাতারের শরীরে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবেই নতুন শরীরে জ্যাকের আবার পুনর্জন্ম হয়, আর এখানে মুভিটির শেষ দেখানো হয়। তো বন্ধুরা, আমি আশা করি অ্যাভাতার মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। এই মুভিটি নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।